একটা চিৎকার, তারপর অন্ধকার জমাট বাঁধা একটা ঘর, আর বাতাসে ভেসে বেড়ানো একটা চেনা আদেশ, যা কারোর উপস্থিতি বয়ে আনে। যে থাকে না, আসে না, দূর দূরান্তে বসে দিন গুনে। সে কি সত্যি ফেরে, নাকি মৃত্যুর সীমানা পেরিয়ে কোনো জমে থাকা আক্ষেপ আর প্রতিশোধের আগুন এভাবেই ফিরে আসে কোনো শ্রাবণের রাতে? আজ রাখি পূর্ণিমা, ভাই বোনের মতো পবিত্র সম্পর্কের একটা দিন আজকে। আর এই রাখি পূর্ণিমার জন্য আপনি আজকে যে গল্পটা শুনবেন সেটা রাখি পূর্ণিমার স্পেশাল একটা গল্প। আমাদের আর পাঁচটা ভূতের গল্পের মতো এই গল্পটা নয়। এই গল্পে আপনি ভয় বা পিশাচ বা এরকম টাইপের কিছু হয়তো পাবেন না, কিন্তু পরিবর্তে যেটা পাবেন সেটা আপনার মনে একটা দাগ কেটে যাবে। একটা মেয়ের, একটা বোনের ফিরে আসার গল্প এটা। নমস্কার সবাইকে, আমি দিব্যেন্দু দাস রয়েছি আপনাদের সাথে বঙ্গগত ইউটিউব চ্যানেলের আরেকটা নতুন গল্পে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আপনি শুনবেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি ভয়ের গল্প, রাখি পূর্ণিমার সেই রাত। আজকে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার রয়েছে আমি দিব্যেন্দু দাস। শুরু করছি আজকের গল্প বেশি সময় নষ্ট না করে। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন গল্প আসলেই আপনি তা শুনতে পারেন। শুরু হচ্ছে রাখি পূর্ণিমার সেই রাত। বাবুহাটা গায়ের পশ্চিম পাড়ায় নির্মলের পুরনো বাড়িতে সেদিন রাতে যা ঘটেছিল তা কেবল কোনো সাধারণ স্বপ্ন ছিল না। না, না, আমাকে ছেড়ে দাও। প্লিজ, প্লিজ দয়া করো। আ আমি 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 ক্ষমা চাইছি। সুরমার বৌদি আতকে উঠে বসে উঠল। হ্যাঁ, কি হলো রে বাবা? অমন আঁতকে উঠলে কেন? জল দাও তো আমাকে। এই নাও, ভর সন্ধ্যাবেলা অবধি শুয়ে থাকাটা এবার বন্ধ করো। উঠে সন্ধ্যাবাতি জ্বালো এবার। উফ বাবা, কি বাজে একটা স্বপ্ন দেখলাম। থাক, ও গালগল্প পরে শুনিও। সন্ধ্যাটা দাও গিয়ে। ওই যে সবার বাড়ি শাঁখ বাজানো শেষ হয়ে গেল। নাও এবার ওঠো। এই থামো তো, সারাক্ষণ শাশুড়িগিরি ফলানো। ভেবেছিলাম একার সংসার, যা খুশি তাই করব। ও বাবা, সেগুড়ে বালি। এতক্ষণ ধরে শুনে বুঝতেই পারলেন স্বামী স্ত্রীর খুনসুটি চলছে গ্রামের এই ছোট্ট বাড়ির অন্দরমহলে। এ রোজকার ব্যাপার। নির্মলের বউ প্রচণ্ড ঘুম কাতুরে। দুপুরের ঘুম না হলে তার মাথা ধরে, আর এমন ধারা ধরে যা ছাড়ে না। মাইগ্রেন শব্দ বোধ করি গ্রামে অতটা প্রচলিত তৎকালীন সময় ছিল না, তাই নির্মল একে বলে মাথায় ব্যামো। সে নিয়ে তুলকালাম চলে সারাক্ষণ। বাবুঘাটা গায়ের পশ্চিম পাড়ার দিকে নির্মলের বাড়ি। বাবু কালচার থাকাকালীন নদীর তীরে বাণিজ্যিক বন্দর উপস্থিত ছিল, আর নদীর তীরবর্তী অঞ্চলে হাট বসত। সেই থেকেই এই অঞ্চল লোকমুখে বাবুহাটা। হাট অবশ্য এখনো আছে। সেই হাটেই চালের দোকান নির্মলের। ছোট থেকেই প্রচণ্ড পরিশ্রমী হওয়ার কারণে মা বাপ মরা ১৩ বছরের ছোট্ট নির্মল একা হাতে ছোট্ট বোনকে মানুষ করে। আজ নির্মল নিশ্চিন্তেই আছে। বোনের বিয়ে দিয়েছে প্রায় ১২ বছর হলো। এছাড়া নিজের স্ত্রী রত্না আর একমাত্র ছেলেকে নিয়ে তার ছোট্ট সংসার। ছেলে এখন নির্মলের মাথায় মাথায় হয়ে উঠেছে। মাধ্যমিক দিয়ে ফেলল এই বছরেই। তবে এইসব কিছুর মধ্যেও নির্মল যেন শান্তি পায় না। আনমনে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। হরি 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 হরি। কি গো, দেখো কে এসেছে। উফ, কে এলো এখন আবার? আরে বাইরে আসতে হবে তো, না হলে দেখবে কি করে কে এসেছে। এসোই না। নির্মল উঠে বাইরে উঠোনে এসে দাঁড়ালো। নির্মলের বাড়িটা পুরনো, জোড়াতাপড়ি দিয়েই চলছে। ঠাকুরদার আমলের বাড়িটা। মাঝখানে উঠোন, আর উঠোনের মাঝে তুলসী মঞ্চ, লম্বা বারান্দা সমেত ঘর। একদিকে চালের গোডাউন। তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে নির্মলের বউ রত্না, তার পাশেই আরেকজন। উঠোনের বাল্বটা অনেকদিন হলো খারাপ হয়েছে। মৃদুভাবে হালকা হলদেটে আভা ছাড়া আর কিছুই সে দিতে পারে না। সেই হালকা হলদেটে আভায় নির্মল দেখল রত্নার পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলার অবয়ব। লাল চওড়া পাড়ের শাড়ি,
আঁচলে কপাল অব্দি ঘোমটা টানা মহিলাটির। নির্মল ঠিক ঠাউর করতে পারল না কে ইনি। রত্নার বাপের বাড়ি কেউ কি? হতেই পারে, পাশের গায়েই রত্নার বাপের বাড়ি, প্রায়শই লোকজন আসতে থাকে। নির্মল এসবে তেমন মাথা না ঘামিয়ে বলল, ওহো, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। আসুন আবার কি গো, আপনি আগে কাকে করছো? বলেই হেসে ফেলল রত্না। তারপর আগন্তুক খানিকটা এগিয়ে এসে নির্মলের পা ছুঁয়ে প্রণাম করল। নির্মলের বুকটা যেন কেঁপে উঠল, চোখটা জ্বালা করে উঠল একটু যেন। সত্যি তবে সে এসেছে? বিশ্বাস করতে কেমন যেন দ্বিধাবোধ হচ্ছে নির্মলের। অবশ্য সেটাই তো স্বাভাবিক। যে মানুষ বিগত 12টা বছর ধরে ধরাছোঁয়ার বাইরে, তার আগমনের আশঙ্কা কি করা যায়? হয়তো না। তবু শেষ অবধি যে সে এসেছে, এদিকে অবাক হবে নির্মল, নাকি অন্তহীন আনন্দে আত্মহারা হয়ে হেসে উঠবে? কোনোটাই করতে পারল না নির্মল, শুধু মাথায় হাতটা ছোঁয়ালো। দাদা, ভালো আছো? আগন্তুক মহিলাটি এবার ধীরে ধীরে মুখের ঘোমটাটা একটু সরালো। নির্মল কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর যেন তার বুকের ভেতর থেকে বহু পুরনো একটা নাম উঠে এলো। সুরমা? হ্যাঁ, নির্মলের ছোট্ট বোন এই আগন্তুক। সন্তান তুল্য ছোট্ট বোনকে কোলে পিঠে মানুষ করেছে নির্মল। তারপর বিয়ে দিয়ে পাঠিয়েছে বহু দূরে। 14 বছরের ছোট্ট সুরমা আজ ফিরল প্রায় 12 বছর পর। দাদা ডাক শুনে নির্মলের চোখটা আরো খানিকটা ছলছলিয়ে উঠল। নির্মল উৎসাহিত হয়ে বলল, আয় আয়, ভিতরে আয়। তপন কি ব্যাগপত্র নিয়ে পিছিয়ে পড়েছে নাকি? হ্যাঁ, আমি বরং এগিয়ে যাই তাহলে। রত্না, ওকে ঘরে নিয়ে যাও। সুরমা মৃদু স্বরে বলল, দাঁড়াও দাদা, কোথাও যেতে হবে না। কেন? আর কেউ আসেনি, আমি একা। ও বাবা সুরমা, ভাই তুমি একা একা এলে কিভাবে? আসতে চাইলে ঠিক আসা যায় বৌদি। রত্ন একটু আমতা করে বলল। তা তো ঠিক, তাই বলে তুমি একা একা? রত্নার কথা শেষ হওয়ার আগেই ভিতর থেকে নির্মলের ছেলে দৌড়ে বেরিয়ে এলো। পিসি! নির্মলের ছেলেকে দেখে সুরমা কেঁদে উঠল যেন একটু। দুপা এগিয়ে আবার পিছিয়ে এলো সুরমা। নির্মল বলল, যা টুবলু, পিসিকে নিয়ে ঘরে যা। বাবা, পিসি কি কালকের জন্যই এসেছে? কেন? কাল কি? উফ, তুমিও জানো না? কাল তো রাখি পূর্ণিমা। নির্মলের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। টুবলুর পিছন পিছন সুরমা ঘরে গেল। 3টে শোবার ঘরের একটা নির্মল আর রত্না থাকে, আরেকটা টুবলু থাকে। এককালে যেটা ছিল সুরমার ঘর, আরেকটা অব্যবহৃত, ওটা অতিথিদের জন্য বরাদ্দ। সুরমা ঘরে এসে ঢুকে চারপাশে চোখ বুলিয়ে নিল। সব একই রয়েছে, শুধু বদলেছে ঘরের মালিকানা। গতকালের ঘরের অধিকারিণী আজ অতিথি। ও পিসি, তুমি এখানে বসো। আরে এসো এসো, এই দেখো দেখো, এটা না আমার পড়ার টেবিল। তুমি তুমি এই চেয়ারটায় বসো। টুবলুর পড়ার টেবিলের সামনে চেয়ারে বসল সুরমা। তবে ওর নজর সমস্ত ঘরের কোনায় কোনায় ছুঁয়ে চলছে এক নাগারে। নির্মল এসে বলল, কি রে, চিনতে পারছিস? তোর ঘরের সব কিছু একরকম আছে, কিন্তু শুধু পড়ার টেবিল চেয়ারটা টুবলু নতুন নিয়েছে। এই নাও, চাটা আগে খাও। একটু মুড়ি মাখবো? আচ্ছা, রাতে কি খাবে বলো? তুমি চুনো মাছের ঝাল এখনো খাও তো নাকি? এক নাগারে রত্না হাজারখানা কথা বলে ফেলল। তাতেই হেসে উঠল নির্মল। ওফ, ওকে একটু তিষ্ঠ হতে দাও তো। নে, চা খা তুই। চুনো মাছের ঝাল কেন খেতে যাবে খমকা? হ্যাঁ, কাল ভালো ইলিশ মাছ আনবো। বর্ষায় লোকে ইলিশ খায়, চুনো চিংড়ি নয়, বুঝলে? নির্মল আর রত্না নিজেদের মধ্যেই মশগুল নানা কথায়। টুবলু পিসির উদ্দেশ্যে বলে চলছে নানান গল্প। ওর স্কুলটা কত দূরে, সাইকেল কিনেছে নতুন, ভোলা মাস্টার মরে গেছে বলে টুবলু অঙ্কে কম নম্বর পেয়েছে, আরো কত কি। তবে এত কিছুর মাঝেও সুরমা নেই যেন, থেকেও যেন নেই। কিন্তু কেন? সুরমা সকলের দিকে তাকিয়ে, অদ্ভুতভাবে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সুরমা সকলের দিকে। কিছু শুনছে না, কিছু বলছে না, শুধু দেখছে। ও পিসি, পিসি গো, শোনো না, বলছি বাবাকে কাল তুমি রাখি পরাবে তো? ও পিসি! এই সুরমা, কোথায় হারিয়ে গেলে বাপু? হ্যাঁ, বলো। টুবলু তো তোমাকে ডেকেই চলেছে।
হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বলছি যে তুমি বাবাকে কাল রাখি পরাবে না? পড়াবো তো বাবা, সেজন্যই তো এসছি। জানিস টুবলু, তোর পিসি ছোটবেলা থেকে নিজে হাতে রাখি বানাতো, লাল আর সোনালি সুতো দিয়ে, মাঝখানে একটা গোলাপ। কিরে, এবারে আমার জন্য রাখি বানাসনি? ভুলেই গেছিস তাই না? 12 বছর কেটে গেছে, সেসব আর কারিবা মনে থাকে। উফ, থামো তো। এই সুরমা, তোমার দাদাকে চটপট বলে দাও, কাল ইলিশ খাবে না চুনো মাছের ঝাল খাবে? আজ রাতে খাওয়াবে বৌদি? আজ রাতে? কি? চুনো মাছের ঝাল। রত্না যেন একটু থতমত হয়ে গেল, তারপর বলল, রাতে কেন? কাল দুপুরে খেও। না না, আজ খাবে যখন আজই থাক, অসুবিধা কি, আমি আনছি। এখন চুনো মাছ কোত্থেকে আনবে? আহ, দাঁড়াও না, দেখছি। একটু চুনো মাছ খাওয়াতে পারবো না আমি? ভাবোটা কি আমাকে? আরে বাবা, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে দেখো। ওই শুনলে কি জোরে মেঘ ডাকলো, বাজ পড়লো বোধহয়। ছাতাটা দাও দেখি চটপট, অত বকবক করো না। নির্মল ছাতাটা হাতে নিয়ে দরজা দিকে এগিয়ে গেল। বাইরে তখন বৃষ্টি যেন আরো ঘন হয়ে নেমেছে। উঠোনের উপরে টিনের চালটায় একটানা ঝমঝম শব্দ, তার মধ্যেই মাঝে মধ্যে আকাশ ফাটিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। রত্না দরজার কাছে এসে দাঁড়িয়ে বলল, না গেলেই নয়, আকাশটা একবার দেখো। আরে বাবা, এত বছর পর বোন এসেছে, ও যা খেতে চাইছে সেটা কি আর এনে দিতে পারবো না? কাল আনলেও তো হতো। নির্মল হেসে বলল, কাল কে জানে কি খাবে। আজ চুনো মাছের ঝাল চাইছে, আজই খাবে। সুরমা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, এবার মৃদু স্বরে বলল, দাদা, নির্মল ঘুরে তাকালো। কিরে? সাবধানে যেও। নির্মল হেসে ফেলল। মাছ আনতে যাচ্ছি রে, যুদ্ধ করতে নয়। সুরমা কোনো উত্তর দিল না। নির্মল ছাতা খুলে বাইরে বেরিয়ে গেল। দরজাটা ভেতর থেকে টেনে দিল রত্না। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হলো না। বাইরের বৃষ্টির শব্দটাই যেন বাড়িটার মধ্যে ঢুকে পড়েছে। রত্না রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, তুমি বসো, এত দূর থেকে এসেছো, একটু জিরিয়ে নাও, আমি ভাত বসাই। সুরমা দাঁড়িয়েই রইল। রত্না পিছন ফিরে তাকিয়ে বলল, কি হলো? কিছু না, কি দেখছো অত? সুরমা ধীরে ধীরে ঘরের দিকে তাকালো। কিছুই বদলায়নি না। রত্না মৃদু হেসে বলল, বদলায়নি মানে? 12 বছর হয়ে গেল তো সুরমা। কথাটা বলে রত্না রান্নাঘরে ঢুকে হাঁড়ি পাতিল নাড়াচাড়া করতে লাগলো। কিছুক্ষণ পর সুরমাও ধীরে ধীরে রান্নাঘরে দোরগোড়ায় এসে দাঁড়ালো। রত্না তাকিয়ে বলল, আজ রান্নাঘরে ঢুকো না, বসে গল্প করো, নিজের বাড়িতে তো খেটেই মরতে হয়। আনাজপাতি কেটে দিই তবে? রত্না হেসে ফেলল। আরে বাবা, চুপ করে বসে গল্প বলো তো দেখি। তোমার কর্তার কি খবর? সে একা বউটিকে ছেড়ে দিল কেমন করে? যতদূর জানতাম সে তো ছাড়ার পাত্তর নয়। সুরমা চোয়াল শক্ত করল, এক দৃষ্টিতে তাকিয়ে রইল রত্নার দিকে। গাঢ় লালচে চোখে যেন রক্ত গড়ানো বাকি। রত্না হালকা আলোয় সুরমার দিকে তাকাতেই যেন চমকে উঠল। বলল, কি কি গো, তোমার চোখ মুখটা অমন লাগছে কেন? শরীর টরীর ঠিক আছে তো? জ্বর টর আসছে নাকি? চোখ দুটো কেমন লাল হয়ে আছে। যাও যাও, তুমি বরং টুবলুর ঘরে গিয়ে শোও। সুরমা কিছুক্ষণ রত্নার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে খুব সামান্য একটা হাসি ফুটল। জ্বর নয় বৌদি, তবে? ঘুমায়নি তো। ও, এত দূর থেকে এসেছো, ক্লান্ত হয়ে পড়েছো নিশ্চয়ই। যাও গিয়ে একটু শুয়ে থাকো। সুরমা মাথা নাড়ল। আজ ঘুমোতে ইচ্ছা করছে না বৌদি। কেন? আজ অনেক দিন পর বাড়ি এসেছি, গল্প করব তোমাদের সঙ্গে সারা রাত। রত্না হেসে উঠল। ও মা, সে কি কথা! কাল সারাদিন না হয় যত পারো গল্প করো, আজ রাত জাগবার কি হলো? আমরা কি আর পালিয়ে যাব নাকি? না তুমি পালাচ্ছ? মতলবটা কি? মতলব তো কিছু আছেই বৌদি। কি মতলব আগে শুনি। এসে যখন পড়েছ, সহজে ছাড়ছি না, সপ্তাহখানেক থাকতে হবে। একেবারে তোমার দাদা গিয়ে তোমাকে আবার ফেরত দিয়ে আসবে। আর নয়তো তোমার কর্তাকে বলো এসে নিয়ে যেতে। সুরমা হাঁটু জোড়ায় মাথা ঠেকিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে বসে রইল। আর কোনো কথা নেই, শান্ত সবকিছু। শুধু বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ আর একদল ব্যাঙের ডাক চারপাশে। ঠক ঠক করে দরজার আওয়াজ হতেই রত্না গিয়ে দরজাটা খুলল। নির্মল প্রায়
আধ ভেজা হয়ে মাছের থলিটা রত্নার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও ধরো। পেয়েছো? খুঁজলে ভগবানও পাওয়া যায়, আর এ তো সামান্য চুনো। রত্নার কাছে এগিয়ে এসে সুরমা বলল, আজ রান্নাটা আমি করব বৌদি। তুমি? রত্না সুরমার দিকে তাকিয়ে রইল। হাঁটু দুটোর মাঝে মুখটা আলতো করে বাঁকিয়ে রেখে সুরমা বলছে, হ্যাঁ আমি। আমার হাতের রান্না তো দাদা কত কাল খাইনি, আজ করি। সুরমার চোখের চাহনি এতটা গাঢ় গভীর তার আগে কখনো মনে হয়নি রত্না। সুরমার গলার স্বরেও নেই মিষ্টতা। রুক্ষ শুষ্ক মৃদু ফ্যাঁসফ্যাঁসে গলায় সুরমা আবার বলল, কি হলো বৌদি, উঠে এসো। রত্না আর কোনো কথা না বলে উনুনের সামনে থেকে উঠে পড়ল। রত্নার কেমন যেন অস্থির হয়ে উঠল মনটা। কোনো এক অজানা কারণে রত্নার বুকটা ছ্যাঁত করে উঠল। আজ তো আনন্দ হওয়ার কথা, অথচ সুরমার পাশে দাঁড়ালেই কেমন যেন একটা শীতল ভাব শরীরের ভেতর দিয়ে বয়ে যাচ্ছে। রত্না কিছু না বলেই সরে যায়। সুরমা আপন মনে রাতে থাকে নানান পদ। রাত তখন বাড়ছে, সবাই খেতে বসছে একসঙ্গে। সুরমায় সকলকে ভাত বেড়ে দিচ্ছে। চুনো মাছের ঝালের গন্ধে মমা করছে চারপাশ। নির্মল খেয়ে হাত চাটতে চাটতে বলল, ওফ, যা রেঁধেছিস না, খেয়ে দেখো রত্না, অপূর্ব হয়েছে। এসব রেঁধে খাওয়াও বলেই তোমাকে তোমার শ্বশুরবাড়ির লোক ছাড়তে চায় না। সুরমা গম্ভীর মুখে খেতে থাকলো। টুবলু খেতে খেতে নানান কথা বলে চলেছে। অবশেষে সব শেষ। এবারে শুতে যাবার পালা। বাইরে তখনও ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। টুংটাং শব্দ করে টিনের উপর বৃষ্টির ফোঁটা পড়ছে, ঠিক যেন কেউ পিয়ানো বাজিয়ে চলছে একটা অদ্ভুত ছন্দে। সুরমা সেটাই শুনছে মন দিয়ে বারান্দার এক কোণে বসে। রত্না ধীর পায়ে এসে দাঁড়ালো সুরমার পাশে। রত্না অনর্গল কথা বলে গেল বাইরের দিকে তাকিয়ে, অথচ সুরমার গলার স্বর শোনা গেল না। রত্নার কথার তার কাটতেই ও পাশে তাকিয়ে দেখল সব ফাঁকা, কেউ নেই। রত্নার বুকটা ছ্যাঁত করে উঠল। রত্না পিছন ফিরতে দেখল সুরমা দাঁড়িয়ে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে রত্না বলল, উফ, তুমি যা চমকে দিচ্ছ না মাঝে মাঝে। কেন, ভয় পেলে নাকি বৌদি? আর ভয়? তুমি কি ভূত নাকি? ওই একটু চমকে গেছি, মানে আচমকা পেছনে চলে এসেছো তো। এসো শুয়ে পড়ি। টুবলুর ঘরে আমরা শোবো, তোমার দাদা টুবলুর কাছেই শুয়ে পড়েছে। রত্নার পিছু পিছু সুরমা ঘরে চলে গেল। পাশাপাশি শুয়ে আরো কত কথা রত্নাই বলে চলেছে। সুরমার মুখে কোনো সারা শব্দ নেই দেখে রত্না বলল, হো, তুমি শুয়ে পড়েছো, আর দেখো আমি বকেই চলেছি। এরপর রত্নাও পাশ ফিরল। রাত তখন গভীর, ঝমঝমে বৃষ্টি পড়ছে বাইরে। রত্না ঘুমিয়ে গেছে। সুরমা উঠে ঘর থেকে বাইরে বেরিয়ে এলো। ওর পায়ের নুপুরের শব্দটা এই নিস্তব্ধতায় আরো স্পষ্ট শোনা গেল। পাশের ঘরে ঘুমাচ্ছে নির্মল আর টুকলো। ঘুমের মধ্যে নির্মলের হালকা কাশি হলো। সন্ধ্যাবেলা বৃষ্টিতে ভিজেই বোধহয় ঠান্ডাটা লেগেছে। নির্মল উঠে পড়ল। ঘরের দরজার পাশেই টেবিলেই জলটা রাখা থাকে এই ঘরে। নির্মল গ্লাসের জলটা তুলে চুমুক দিতে যাবে এমন সময় ক্যাচ করে একটা শব্দে ও দরজাটা হালকা ফাঁক হয়ে গেল। হালকা খোলা দরজার ফাঁক থেকে এগিয়ে এলো একটা হাত। অন্ধকারেও হাতের শাখা পলাটা জলজল করছে। একটা মৃদু কর্কশ মহিলা কণ্ঠ শোনা গেল। সে বলছে, দাদা একটু জল দেবে, খুব তেষ্টা পেয়েছে। নির্মল ঘুমন্ত চোখ আবছা বন্ধ রেখেই বলল, রত্না জল নিয়েও শোয়নি। আচ্ছা দাঁড়া, এই নে। নির্মল নিজের জন্য ঢালা জলটা গ্লাস শুদ্ধ সুরমার হাতে ধরিয়ে দিল। তারপর নির্মল ঢকঢক করে জগের জল গলায় ঢেলে এসে শুয়ে পড়ল। আবার দরজাটা ক্যাচ শব্দ করে বন্ধ হয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে সুরমা গ্লাসের সমস্ত জলটা খেয়ে খালি গ্লাসটা রেখে দিল ঘরের দরজার বাইরে। ভোরের দিকে বৃষ্টি থেমেছিল। রাতভর ঝমঝম করে নামার পর সকালটা কেমন যেন অস্বাভাবিক শান্ত। চারপাশ ভেজা মাটির গন্ধ। আম গাছের পাতা থেকে টুপটাপ করে জল পড়ছে। দূরে কোথাও একটা শালিক ডাকল।
রত্নার ঘুম ভাঙল মোড়কের ডাকে। চোখ মেলেই কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল সে। রাতের স্বপ্নটার কথা মনে পড়তেই বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। পাশে হাত বাড়িয়ে দেখল জায়গাটা খালি। রত্না উঠে বসল। সে ঘরের বাইরে বেরিয়ে এলো। বারান্দায় এসে দেখল নির্মল উঠোনে দাঁড়িয়ে দাঁতন করছে। পাশে বসেই জুতো পরিষ্কার করছে টুবলু। সুরমা কোথায়? নির্মল দাঁতন নিয়েই বলল, ভয়েই উঠে পড়েছে হয়তো, পুকুরে গেছে বোধ হয়। দেখো। একা? একা আবার কি, অচেনা জায়গা নাকি? কথাটা শুনে রত্না চুপ করে গেল। তারপর রান্নাঘরের দিকে যেতে যেতে হঠাৎ থমকে দাঁড়ালো। কে যেন ঢুকছে। বাড়িতে কেউ আছেন? কে? নির্মল গেট খুলতেই মাঝবয়সী একটা ভদ্রলোক ভিতরে এসে ঢুকল। পরনে ধুতি আর ফতুয়া, কাদামাখা পা আর হাতে কালো রঙের ছাতা নিয়ে দাঁড়িয়ে। তিনি বললেন, আগে নমস্কার, আমি সত্যবান বিশ্বাস। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি বাগুড়া থেকে আসছি, পশ্চিম পাড়া গায়ে বাড়ি আমার। এবার নির্মল যেন আকাশ থেকে পড়ল। রত্না বারান্দা থেকে উঠোনে নেমে এসেছে। রত্না আর নির্মল একে অপরের মুখ চাওয়াচাবি করছে। ইতিমধ্যেই টুপলু বলে উঠল, আচ্ছা, সে তো পিসির গেরাম, তাই না? তা আপনি কি পিসির বাড়ির লোক? সত্যবান মাথা নাড়ল। আগে হ্যাঁ, তপন সাতরা আপনাদের জামাই তো? হ্যাঁ, কিন্তু আপনি? আমি ওনাদের প্রতিবেশী এবং বলতে পারেন তপনের কাকার মতোই। ও আচ্ছা আচ্ছা, আসুন ভিতরে আসুন। নির্মল অতিথি আপ্যায়নের জন্য সর্বদা প্রস্তুত। সত্যবান এসে বসল বারান্দায় পাতা মাতুরে। রত্না এক কাপ চা এগিয়ে দিল। নির্মল বলল, আপনি বোধহয় সুরমাকে নিয়ে যেতে এসেছেন। সত্যবানের কপালে ভাঁজ পড়ল এবারে। মানে সুরমাকে আমি নিয়ে যাব? কোথায়? কেন, বাড়িতে? দাঁড়ান, সুরমাকে ডাকছি। এই টুবলু, যা তো পুকুর পাড়ে দেখ তোর পিসি আছে নাকি। মানে কি আবল তাবল বলছেন? সুরমা এখানে পুকুর পাড়ে? মানে? আরে বাবা হ্যাঁ, কি ব্যাপার বলুন তো, কোনো ঝামেলা হয়েছে নাকি? সেজন্য সুরমা কি চলে এসেছে? সত্যবানের মুখ বিস্ময়ে ভরে উঠেছে। হতবাক হয়ে তাকিয়ে সে বলল, সুরমা এখানেও এসেছে? এখানেও মানে? আর কোথায় যাবে? কেই বা আর আছে? দেখুন নির্মল বাবু, আপনি শান্ত হন। আমি এখানে এসেছি একটা খবর দিতে। সুরমা বেঁচে নেই। সত্যবানের বলা শেষ কথাটা যেন কানে বাঁচতে থাকলো নির্মলের। নির্মল অস্ফুটে বলে উঠল, বেঁচে নেই? গত মঙ্গলবার রাতে সুরমা মারা যায়। আজ মঙ্গলবার, প্রায় 1 সপ্তাহ আগে। তবে বউকে? সুরমা নিজেই। আর কে? নির্মল হতাশ হয়ে ভেঙে পড়ে। টুবলু দৌড়ে এসে জানায়, বাবা বাবা, আমি ওই পুকুর পাড় সারা পাড়া সব দেখে এলাম, পিসিকে কেউ দেখেনি বলল। নির্মল আরও খানিকটা ভেঙে পড়ল। চারপাশে পরিবেশটা এক নিমিষে শোকস্তব্ধ হয়ে উঠল সুরমার মৃত্যু সংবাদে। নির্মল চোখ মুছে বলল, কি হয়েছিল সুরমার? সত্যবান কিছুক্ষণ চুপ করে রইল। হাতে ধরা চায়ের কাপটা নামিয়ে রাখল মাদুরের উপরে। বাইরে ভেজা উঠোনে তখনও গাছের পাতা থেকে টুপটাপ করে জল পড়ছে। সত্যবান ধীরে ধীরে বলল, কি হয়েছিল সেটা একদিনে বলা যায় না নির্মল বাবু। অনেক দিনের কষ্ট ছিল মেয়েটার। নির্মল মাথা নিচু করে বসে রইল। কষ্ট? সত্যবান দীর্ঘশ্বাস ফেলে বলল, সুরমা যখন বিয়ে হয়ে আমাদের গাঁয়ে এলো তখন বয়সী বা কত, 14 কি 15 হবে। তপনের বাড়ি তখন এই অঞ্চলের বড় লোক বাড়ি। জমি জমা, পুকুর, ধান কল, ব্যবসা, কিসের অভাব বলুন? হ্যাঁ, সে দেখেই তো বিয়ে দেওয়া। রত্না চুপ করে দাঁড়িয়ে শুনছিল। আপনার বোনকে প্রথম প্রথম সবাই খুব আদরই করত, কিন্তু নির্মল মুখ তুলল। কিন্তু ওই যে বাচ্চা কাচ্চা তো আর হলো না, লোক বাজা বলতে শুরু করলো। তপন এমনিতেই মদের নেশাতেই পড়ে থাকতো,
অত্যাচার, মারধর আর কতদিন সহ্য করবে মেয়েটা? আপনারাও তো একটাও খোঁজও নেননি। আমাকে তপন বলেছিল কি? গরিব দাদার সঙ্গে সম্পর্ক রাখাটা ওদের পক্ষে সম্ভব নয়, তাই আমি আর তাহলে বোনের খোঁজ নেবেন না? ছি! আমি ভেবেছিলাম এতেই সুরমা হয়তো ভালো থাকবে। হ্যাঁ, সে চেষ্টা করেই তো চললো এতকাল। তবে মঙ্গলবার রাতটা ওভাবে ওকে কেড়ে নেবে ও বোধহয় জানতো না। সেদিন তখন মাঝরাত, তপন ফিরেছে দেরিতে। নির্মল স্থির হয়ে তাকিয়ে রইল সত্যবানের দিকে। তারপর সত্যবান কিছুক্ষণ চুপ করে রইল, যেন পরের কথাগুলো মুখ দিয়ে বের করতেই তার কষ্ট হচ্ছে। তপন সেদিন খুব মদ খেয়েছিল। বাড়ি ফিরেই সুরমার সঙ্গে ঝামেলা শুরু করে। রত্না ধীরে ধীরে এসে মাদুরের এক কোণে বসে পড়ল। কেন? সেদিন সুরমা নাকি বলেছিল আর থাকবে না। নির্মলের বুকটা ধক করে উঠল। কোথায় যাবে? সত্যবান নির্মলের দিকে তাকিয়ে বলল, আপনার কাছে। আমার কাছে? হ্যাঁ, অনেক দিন ধরেই নাকি বলছিল। আমার দাদা আমাকে নিতে আসবে না, আমি নিজেই একদিন চলে যাব। তপন কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর হেসে উঠল। তোর দাদা? সুরমা চুপ। যে দাদা গত 12 বছরে একবারও তোকে দেখতে আসেনি, সেই দাদা? সুরমার চোখ জলে ভরে উঠল। সে আসেনি তাই বলে কি আমি যেতে পারবো না? তপন এগিয়ে এলো। তোকে কে যেতে দেবে? আমি নিজেই চলে যাব। তপনের মুখ শক্ত হয়ে গেল। খুব সাহস হয়েছে দেখছি। তপন আচমকা সুরমার গালে চড় মারল। ঘরের মধ্যে শব্দটা কেমন যেন থমকে গেল। সুরমা কয়েক মুহূর্ত কোনো কথা বলল না, শুধু মুখটা একদিকে ঘুরে রইল। তপন দাঁত চেপে বলল, হ্যাঁ, বেশি বেশি কথা বলতে শিখেছিস। সুরমা ধীরে ধীরে মুখটা তার দিকে ফেরালো। চোখে জল, কিন্তু গলায় আর আগের মতো সেই ভয়টা নেই। মারো, তপন থেমে গেল। যত খুশি মারো, কিন্তু এবার আমি যাবই। কোথাও যাবি না। তপন সুরমার গালটা চেপে ধরল। তারপর বাইরে আচমকা প্রচণ্ড বজ্রপাত। ঘরের আলোটা একবার দপ করে নিভে গেল, সব অন্ধকার। তারপর সুরমার একটা চাপা গোঙানি। তারপর কিছুক্ষণ শুধু বৃষ্টির শব্দ, তারপর আবার কিছু একটা মাটিতে পড়ার শব্দ, তারপর নিস্তব্ধতা। সুরমার নিস্তেজ দেহটা বস্তাবন্দি করে খালে ফেলে আসে তপন। পরদিন সকালে সুরমার নিখোঁজ সংবাদ ছড়িয়ে পড়ে। ঠিক সেই দিন রাতেই তপন নিজের ঘরে বিছানায় শুয়ে রয়েছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে। দোতলার লম্বা বারান্দাটা অন্ধকার। ঘরে একটা কুপি চলছে। বাতাসে তার শিখাটা বারবার কেঁপে উঠছে। তপন দরজা খুলে ঘরে ঢুকল। দরজাটা বন্ধ করে খিল তুলে দিল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে পড়ল। ঘরটা অদ্ভুত ঠান্ডা। তপন জানলাটার দিকে তাকালো। জানলাটা বন্ধ, তবু পর্দাটা নড়ছে ধীরে, খুব ধীরে। তপন উঠে গিয়ে জানলার পাল্লাটা পরীক্ষা করল। বন্ধই তো। সে ফিরে এসে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর তপনের চোখ খুলে গেল। সে স্থির হয়ে শুয়ে রইল, কিছুই নেই। আবার চোখ বন্ধ করল। এবার একটু স্পষ্ট হলো নুপুরের শব্দটা। কেউ যেন করিডোর দিয়ে ধীরে ধীরে হেঁটে আসছে। তপন উঠে বসল। হঠাৎ বাইরে থেকে একটা মৃদু শব্দ এলো। ক্ষণক্ষণে গলায় কে যেন খিলখিলিয়ে হাসছে। তপনের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। তপন কোনো মতে উঠে দরজার কাছে এলো। আলতো হাতে পাল্লাটা খুলে বাইরে উকি দিয়ে বলল, কে? ঠিক তখনই ওই ভয়ানক হাসির শব্দটা আবার কানে এলো তপনের। তবে এবার আর সেটা বারান্দা থেকে নয়, ঘরেই। তপন পিছন ফিরে তাকাতেই দেখল ওর বিছানায় বসে আছে একটা নারী মূর্তি। অন্ধকারে মুখটা দেখা যাচ্ছে না, শুধু লাল পাড়ের শাড়িটা স্পষ্ট। মহিলাটির মাথাটা সামান্য নিচু হয়ে আছে। লম্বা চুলগুলো
মুখের দুপাশে বয়ে নেমে এসেছে, দুটো হাত হাঁটুর উপরে রাখা। তপন কয়েক মুহূর্ত নড়তে পারল না, তারপর কাঁপা গলায় বলল, কে? কোনো উত্তর নেই। শুধু সে নারী খুব ধীরে ধীরে মাথাটা তুলল। চুলের ফাঁক দিয়ে দুটো চোখ দেখা গেল, স্থির। তপনের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে এক পা করে পিছিয়ে গেল। কে তুমি? তার ঠোঁট নড়ল, কিন্তু কোনো শব্দ বেরোল না। তারপর দরজার দিকে তাকালো তপন। দরজাটা খোলা, বাইরে যাওয়ার পথ একেবারে সামনে। তবু পা দুটো যেন মেঝেতে আটকে গেছে। হঠাৎ বিছানায় বসে থাকা নারী মূর্তিটা মাথাটা একদিকে কাত করল। শুকনো ডালের মতো একটা শব্দ এলো ঘরের মধ্যে। তপনের মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, সুরমা? এবারে নারী মূর্তি খুব ধীরে দাঁড়িয়ে উঠল। পা দুটো মেঝেতে পড়ল না, শাড়ির নিচের অংশটা যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে আছে। তবু নূপুরের শব্দটা হচ্ছে, ঝম ঝম ঝম। তপন এবার দরজার দিকে ছুটল। দুই হাত দিয়ে দরজার পাল্লা ধরতেই দরজাটা দড়াম শব্দ করে নিজে থেকে বন্ধ হয়ে গেল। তপন পিছনে ফিরে তাকালো। নারী মূর্তিটা আর বিছানার কাছে নেই, ঘরের মাঝখানেও নেই, কোথাও নেই। তপন হাঁপাতে হাঁপাতে চারপাশে তাকাতে লাগলো। একেবারে তার কানের পাশে একটা ঠান্ডা নিঃশ্বাস। তপন স্থির হয়ে গেল। একটা কণ্ঠস্বর ভেসে এলো, খুব নিচু, খুব কর্কশ। ভয় পাচ্ছ? তারপর চোখ বিস্ফারিত হয়ে গেল। সে ধীরে ধীরে ঘুরল। এইবার সুরমা দাঁড়িয়ে আছে তার ঠিক সামনে। মুখটা আগে সুরমার মতো নয়, চোখের নিচে গভীর কালচে দাগ, ঠোঁট ফ্যাকাশে, গলার চারপাশে স্পষ্ট কালো ছাপ, যেখানে তপনের আঙুলের দাগ বসেছিল। তপন দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। সুরমা, আমাকে 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 ছেড়ে দাও। সুরমা মৃদু হাসল, হিস হিসে গলায় বলল, এসো তপন, এসো। না 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 না, আসবে না, আসবে না, আসবে না, আমার কাছে আসবে না। আমাকে 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 ক্ষমা করে দাও সুরমা। কিসের ক্ষমা? প্রতিটা মারের প্রতিশোধ চাই আমার। আমার অপমানের জবাব চাই। আমি বাঁচা, তাই না? তার জন্য আমাকে এইভাবে 12টা বছর সহ্য করতে হয়েছে লাঞ্ছনা। আমার নিজের দাদাকে আমার থেকে দূরে করে দিয়েছিস তুই, জানোয়ার। সুরমার রক্ত চক্ষুতে এগিয়ে এলো তপনের কাছে, দুহাত বাড়িয়ে দিল তপনের গলা বরাবর। তারপর শক্ত কাঠের মতো শীতল ঠান্ডা সুরমার দুটো হাত দিয়ে তপনের গলাটা চেপে ধরল। তপন তখন গোঙাতে শুরু করলো। ছটফট করতে করতে তপনের দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। সুরমার অবয়ব ধীরে ধীরে অন্ধকারে মিশে গেল। সমস্ত ঘটনা শোনার পর নির্মল স্তব্ধ হয়ে বসে রইল। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে সুরমার মুখ, সেই ছোট্ট মেয়েটার মুখ, যে মেয়েটা তার হাত ধরে সারা দিন ঘুরত, যে মেয়েটাকে নিজের সন্তান না থাকলেও সন্তানের মতো করে মানুষ করেছিল সে, যে মেয়েটা প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমার ভোরে ঘুম থেকে উঠে তার হাতে রাখি পরিয়ে দিত। আর আজ সেই বোনটাই নেই। নির্মল দু হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। সুরমার কণ্ঠস্বর যেন দূর থেকে ভেসে এলো নির্মলের কানে। দাদা, হাতটা এগিয়ে দে, রাখি পরাবো তো। নির্মল কেঁদে উঠল। আমি পারলাম না, আমি আমার বোনটাকে বাঁচাতে পারলাম না রত্না, আমি বোনটাকে বাঁচাতে পারলাম না। সত্যবান কোনো উত্তর দিল না। অনেকবার আপনার কথা বলেছিল। নির্মলের বুকটা কেঁপে উঠল। রত্না এবার পাশে এসে বসে নির্মলের কাঁধে হাত রাখল। তুমি জানতেই বা কি করে? নির্মল মাথা নাড়ল। আমার আমার জানা উচিত ছিল। কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। বাড়ি তখন বৃষ্টি থেমে গেছে। ভেজা উঠোনে কেবল কাঁচের পাতা থেকে
টুপটাপ করে জল পড়ছে। সত্যবান উঠে দাঁড়ালো। এবার আমাকে যেতে হবে, আমার কাজ শেষ। এই সমস্ত ঘটনা তপনের মা আমাকে বলে এবং আপনাদের সমস্ত জানিয়ে দিতে বলে পাঠিয়েছেন। তিনি ক্ষমাও চেয়েছেন। সত্যবান চলে গেল। সত্যবান চলে যাওয়ার পর অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। উঠোনের এক কোণে রাখা সেই খালি জলের গ্লাসটার দিকে তাকিয়ে নির্মলা রত্না দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে কি তবে সত্যি কোনো আত্মা ছিল, নাকি গত রাতের ওই ঝড় বৃষ্টির রাতে ওটা শুধুই তাদের একটা যৌথ দীর্ঘশ্বাসের স্বপ্ন বা চোখের ভুল? কোনো উত্তর পেল না কেউ। শুধু বুকের ভিতরে জমে থাকা এক অজানা শিরশিরে আতঙ্ক আর অদ্ভুত শূন্যতা নিয়ে দুজনেই নিজেদের অজান্তকে মেনে নিল। কিছু কিছু না বলা আক্ষেপ নিয়মের সীমানায় ছাড়িয়েও ফিরে আসে। তবে শেষ জলটুকু সুরমা দাদার কাছে খেয়ে সমস্ত তৃষ্ণা মিটে গেছে। একটা রাত কাটিয়ে সমস্ত আক্ষেপ পূরণ করে গেছে সুরমা। সমস্ত না বলা কথা, সমস্ত জমে থাকা অভিমান আর অপমানের হিসেব বুঝিয়ে দিয়ে চিরকালের মতো শান্ত হয়ে গেল সুরমার অতৃপ্ত আত্মা। ভিতর থেকে টুবলু বেরিয়ে এলো। হাতের মুঠোটা বাবার দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাবা দেখো, এটা আমার পড়ার টেবিলের ওপরে রাখা ছিল। মনে হয় পিসি তোমার জন্য রেখে গেছে এটা। টুবলুর হাতে ধরা রয়েছে লাল আর সোনালি সুতোর একটা রাখি, যার মাঝখানে ছোট্ট গোলাপ। দীর্ঘ 12 বছরের প্রতীক্ষার পর এইটা আবারও একটা রাখি পূর্ণিমার দিন, যেদিন নির্মলের হাতে পেল নিজের বোনের দেওয়া রাখি। শুধু আফসোস রয়ে গেল সেটা তার বোন পরাতে পারল না। নির্মল ফুপিয়ে কেঁদে উঠল রাখিটা হাতে নিয়ে। আমার বোন বলছিল তুই ঠিক ফিরবি, কিন্তু এভাবে ফিরবি কে জানতো? এটা যে চাইনি রত্না, এটা যে চাইনি আমি। রত্না চুপ করে দাঁড়িয়ে রইল। নির্মলের চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জল। হয়তো সুরমা পাশ থেকে দাঁড়িয়ে দেখছে সেই দৃশ্য। আত্মাদের হয়তো শুভ অনুষ্ঠান পালনের অধিকারটুকু থাকে না। শরীরের সঙ্গে ইচ্ছে পূরণের শক্তিটুকু হারিয়েছে সুরমা। কিন্তু ভালোবাসার কাছে যে এই সমস্ত অতিপ্রাকৃত জিনিস নত হতে বাধ্য, তাই হয়তো সুরমার অতৃপ্ত আত্মা কেবল রাখিটুকু দিতেই শেষবারের মতো এসেছিল নিজের দাদার কাছে। অন্তত একটা রাত প্রিয়জনের সান্নিধ্যে কাটাতে তো চেয়েছিল সে। নিজের হাতে রেঁধে খাওয়াতে চেয়েছিল, আর নিজের তৃষ্ণা মেটাতে দাদার হাতে জলটুকু চেয়ে খেয়েছিল। এটাই হয়তো তার প্রাপ্তি। সুরমার মতো বোনেরা হয়তো প্রতিটি রাখি পূর্ণিমায় এভাবেই দাদা বা ভাইয়ের কাছে আসে। তাদের এক ঝলক দেখেই তৃপ্ত হয়। আমাদের অজান্তেই তারা হয়তো আমাদের পাশে এসে বসে, ভালোবেসে যায়। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি জানাবেন আমাদের ইউটিউব কমেন্ট সেকশনে। আমাদের আর 5টা গল্পের থেকে একটু অন্যরকম গল্প ছিল এটা। এরকম গল্প যদি আপনাদের আরো ভালো লাগে, আমরা আরো এরকম গল্প আনবো। ততক্ষণের জন্য আমাদেরকে শুনতে থাকুন। আপনি কোথা থেকে আমাদের গল্পগুলোকে শোনেন সেটা আমাদের ইউটিউবে কমেন্টে জানাবেন। আপনি চাইলে এখন আমাদেরকে স্পটিফাইতেও ফলো করতে পারেন। আমাদের কন্টেন্টগুলো আপনি ওখানেও শুনতে পারেন। আমার ফেসবুক বা ইনস্টাগ্রামের লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে দেওয়া রইলো, আপনি যান, সেখানেও আমাকে ফলো করতে পারেন। দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এভাবেই সঙ্গে রাখুন বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।